কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার ভিতরে কনসেপ্ট থাকতে হবে, একটা পজিটিভ ইয়া থাকতে হবে, একটা মেসেজ দিতে হবে, একটা স্টোরি টেলিং ব্যাপার থাকতে হবে। শিক্ষা পেশাটা একটু, যদি আমি ইউটিউবে টিউটোরিয়ালও শিখে থাকি, সেটা কাউকে শিক্ষা দিচ্ছি, তো সাথে একটু যদি নৈতিক শিক্ষা দেওয়া হয় যে তোমরা এটা খারাপ কাজে লাগিও না। হরর নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। 2D আমার ভূতের কার্টুনের চ্যানেল ছিল, এখন আমি রিয়েলিস্টিক হরর করছি। যে যত ভালো ডিটেলসভাবে দিতে পারবে, মানে যে যত ভালো ডিরেক্টর, সে তত ভালো এআই আর্টিস্ট হতে পারবে। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কনভারসেশন উইথ, সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এআই সম্ভাবনা এবং সংকট নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মশিউর রহমান প্রান্ত। তিনি একজন এআই আর্টিস্ট এবং অ্যানালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো একজন এআই আর্টিস্ট এবং সেই সাথে সাথে হচ্ছে এআই অ্যানালিস্টও বটে। একটু বলেন না, এআই নিয়ে কাজ করার আগ্রহটা কেন হলো? আগ্রহটা আসলে একদম প্রথম যখন এআইটা আসে, আমি নিজেও অত ভালো মতো নেইনি। মনে হচ্ছিল যেন সব আর্ট ওয়ার্কগুলো নষ্ট করার জন্য এটা আসছে, যেহেতু আমি চারুকলা থেকে ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করেছি। তো মনে হচ্ছিল যে যান্ত্রিক একটা জিনিস, এটা আসলে মানে সব আর্ট শেষ করে ফেলবে। বাট যখন আমার কিছু কলিগকে দেখলাম, কিছু কলিগ না, একজন কলিগ টুকিটাকি এআই দিয়ে কাজ করছিল, তখনও আমি জানি না, 1 বছর আগের কথা। জিজ্ঞাসা করছিলাম কী করছেন, এআই এই সেই কাজ দেখলাম। এরপরে আমার নেক্সাস টিভির যে প্রোগ্রাম হেড, তিনি বললেন যে প্রান্ত, আপনি তো অনেক ট্যালেন্ট, আপনার উচিত এটা নিয়ে কাজ করা, তাহলে ভালো কিছু হবে। আপনি বসে থাকেন, এটা শুরু করে দেন। এরপরে যে কোনো, যাই হোক, গত বছরে তো অনেক ঝঞ্ঝা গেল, তো মনে হলো একটু করে দেখি কি দাঁড়ায়। তো করতে গিয়ে আমি যত ডিপে ঢুকছি, তত মনে হচ্ছে না, এটা তো আর্ট নষ্ট করবে না, বরঞ্চ একজন আর্টিস্টকে আরও ডাইনামিক করবে এবং তার যে মেধা আছে, মেধাটাকে আরও ডাইনামিকভাবে প্রকাশ করবে। কারণ প্রযুক্তি যত ডেভেলপ হচ্ছে, তত শুধুমাত্র আর্ট, ওই পেন্টিং বা কোনো অত ইয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আসলে এখন আর্টটাকে এক্সপ্লোর করতে হবে আরও অন্যভাবে, মানুষকে মজা দিতে হবে অন্যভাবে। মানুষ কিন্তু এখন ডাইনামিক। শুধুমাত্র যে শিল্প আমি শুধু একটা গ্যালারি থেকে দেখলাম ওটা না, আমি ওই শিল্পটার প্রমোশন করতে পারি, আগে থেকে মানুষকে আকর্ষিত করতে পারি যে আমার পেন্টিংটা একটা মোশন বা একটা ডিজাইনের মাধ্যমে নিয়ে আসতে পারি। সেটা এআই দ্বারা খুব সহজে করা যায়। এবং আমি যখন শুরু করি, তখন আসলে এতটা মানে পাওয়ারফুল একটা টুলস, ওটা আমি ওই সময় আসলে বুঝতে পারিনি। গত লাস্ট 6 মান্থ ধরে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের জানা উচিত বা কাজ করা উচিত। আর এটা শেখা, কাজ করা মানেই যে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষের কাজটাকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, কতদিন হলো যে আপনি এআই নিয়ে কাজ করছেন? 1 বছর। প্রথম দিকে কোন টুলসগুলো নিয়ে কাজ করতেন এবং বা তখন কি কাজ করতেন? একদম প্রথমে তো চ্যাট জিপিটিটা একদম বেসিক এআইয়ের, এবং খুব পাওয়ারফুল একটা টুলস। এবং এটা দিয়ে প্রম্পট জেনারেটিং, আর তার আগে আমি একটু কথা বলে নিই। চ্যাট জিপিটি হচ্ছে এত ইউজার ফ্রেন্ডলি, মানে আমরা যেমন একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করলে যেমন তার মাধ্যমে সব কাজ করাই, তাকে বুঝাই দিই, সে আমাদের কাজটা গুছিয়ে দেয়। তো চ্যাট জিপিটিকে আপনি যে ল্যাঙ্গুয়েজে যেভাবে কথা বলবেন, ও সেই অনুযায়ী আপনার তৈরি হবে আপনার রোবট। আপনি যদি ওকে ইংলিশে কথা বলে ওর সাথে ওকে রেডি করেন, ওইভাবে আপনাকে উত্তর দেবে, ওইভাবে বুঝবে। আপনি ইংলিশে দুর্বল আছেন, অনেকে আসলে এআই নিয়ে ওই ভয়টা পায় যে আরে বাবা, প্রম্পটিং করবো কীভাবে, আমি তো ইংলিশ পারি না ভালো। আসলে ওটা একদমই ভুল ধারণা। এটা আমি কাজ করতে গিয়ে তখন বুঝলাম যে না, ওকে সুন্দর মতো আমি কি চাই, চাহিদাটাকে ওকে বোঝাতে হবে, যে সেই অনুযায়ী সে আমাকে আউটপুটটা দিবে। এবং যে যত ভালো ডিটেলসভাবে দিতে পারবে, মানে যে যত ভালো ডিরেক্টর, সে তত ভালো এআই আর্টিস্ট হতে পারবে। একজন ডিরেক্টর যেমন টোটাল ফ্রেমিংটা দেখে নিখুঁতভাবে সব কিছু দেখে, কস্টিউম থেকে শুরু করে লাইট সোর্স, সব এখানে ডিটেলভাবে করা যায়। ইভেন আপনি এআইতে কত লেন্সে চাচ্ছেন, সেটাও আপনি চ্যাট জিপিটিকে বলে দিতে পারেন যে আমি এখানে ক্লোজ আপ চাচ্ছি, আমি 85 চাচ্ছি লেন্স বা ওয়াইড লেন্স। এতখানি ডিটেল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন যদি জানা থাকে। আর যদি জানা নাও থাকে, আপনি ওকে বললেও আপনার মতো করে ও গুছিয়ে দিবে। তো এই চ্যাট জিপিটি ছিল আমার প্রথম টুলস। এরপরে আমি আমার তো ও তো একটা ইমেজ দেয়, বাট সেই ইমেজটা আমার মনোভূত হচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আর কি করা যায়। তখন হাইলিউ এআই নামে একটা ফ্রি ছিল, যেটা একটা জিমেল দিয়ে সাইন ইন করলে প্রায় 1000 থেকে 1100 ক্রেডিট পাওয়া যেত। 25 ক্রেডিট করে একটা ভিডিওতে কাটতো। তো ওইটা দিয়ে আমি প্রথম একটা ভিডিও বানাই হাতির কিছু ছবি তুলে হাতির জিলে হাতি নিয়ে নানান করি, মানে মজার জন্য জাস্ট। আস্তে আস্তে এরপরে ডিপে যাই, আরও মিউজিক
নিয়ে কাজ করি, মিউজিক ভিডিও বানাই। এরপর ধাপে ধাপে আমি টুলস সম্পর্কে আরও যখন জানি আমি তখন চিন্তা করি, তখন অলরেডি গুগলের ইয়া চলে আসছে, গুগল ফ্লো চলে আসছে। তো ফ্লোর সাবস্ক্রিপশন নিয়ে তো ফ্লোতে আমি কাজ শুরু করি। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ফ্লোটা বেস্ট, মানে আমাদের ও হচ্ছে এনভায়রনমেন্টটাকে ধরতে পারে খুব ভালো। অনেক এআই টুলস আছে যেমন আপনার মনে করেন যে আমাদের বাংলাদেশি ন্যাচটা ধরতে পারে না, আমাদের যে এনভায়রনমেন্টটা ওটা ধরতে পারে না। ও হয়তো বা ইন্ডিয়ান একটা এনভায়রনমেন্ট তৈরি করে, কিংবা চাইনিজ, মানে বাইরের, যেহেতু টুলসগুলো বাইরে থেকে ডেভেলপ করা। বাট গুগলটা হচ্ছে অনেক স্মার্ট এই জায়গা থেকে। যদি আমি বাংলাদেশের উল্লেখ করে দিই যে আমি বাংলাদেশের এনভায়রনমেন্ট চাই, ও বাংলাদেশ দেয় আমাকে, বা ওই রকম। তো আপাতত আমি অনেকগুলো টুলস জানি, বাট চ্যাটজিপিটি আর ফ্লো এই দুইটা দিয়ে আমার বেশি কাজ করা হয়। আচ্ছা, কি কি ধরনের কাজ করেন আপনি? আমি আসলে 6টা ক্যাটাগরি নিয়ে অলমোস্ট কাজ করতেছি। এর মধ্যে আছে আপনার ফানি কন্টেন্ট, যেমন একদম শুরুর দিকে আমি কাজ শুরু করেছিলাম মোটিভেশনাল ভিডিও, তারপরে আপনার অ্যাওয়ারনেস ভিডিও। তো তখন দেখলাম যে আমাদের দেশের যারা ভিউয়ার্স, এরা আসলে লার্ন করতে খুব একটা পছন্দ করে না, বা শিক্ষণীয় ভিডিও রিসিভ করে খুব কম, বা হয়তো ওগুলো প্রমিনেন্ট কোনো আর্টিস্ট দিয়ে করালে সেটা তাও একটু নেয়। তো ওগুলো দেখতাম যে 30 ভিউ 40 ভিউ, যেটা খুব হতাশ হতাম যে পরিশ্রমটা টোটালি বৃথা। তখন আমার মনে হয়েছে যে আসলে না, ফানি কিছু করি। তখন আমি হাল্ক, যেমন মার্ভেলের হাল্ক আছে, এখন সরাসরি হাল্ক ব্যবহার করলে তো আসলে কপিরাইট হবে, ওটা যেহেতু একটা মার্ভেল বড় স্টুডিওর ইয়া। তো আমার মনে হলো এমন কিছু করতে হবে যাতে মানুষ দেখেনি কখনো, টোটাল ডিফারেন্ট। তখন আমি একদম প্রথমে আমি নিয়ে আসছিলাম আপনার স্পাইডারম্যানকে একটা চায়ের দোকানে, যে একটা বয়স্ক লোকের সাথে চায়ের দোকানে চা খাচ্ছে, দেখলাম এটা রিসিভ করছে। এরপর আমি মার্ভেলের সবগুলোকে নিয়ে আসছিলাম ধান খেতে, যে এক লোক চেয়ারে বসে আরাম করছে আর বলছে তোমরা তো সিনেমার মধ্যে দেখি খুব পারদর্শী, খুব ইয়ে করো, এখন একটু ধান লাগাতে পারছো না। কাতার মধ্যে ওরা ধান লাগাচ্ছিল। তো ওইটাও পাবলিক খুব ভালো রিসিভ করে। এরপরে আমি আস্তে আস্তে ফানি কন্টেন্টটা এবং হালকের হালকা নাম দিয়ে আমি কন্টেন্ট বানানো শুরু করি, এটাও পাবলিক খুব ভালো মতো রিসিভ করে। কিন্তু এখন একটু হালকটা থেকে আমি বেরোয় আসতে চাই, কারণ হালক ক্যারেক্টারটা মানুষ নষ্ট করে ফেলতেছে গালাগালি এবং অ্যাডাল্ট ঢুকিয়ে। আচ্ছা, এভাবে হালকটি নিয়ে আমি কন্টেন্ট বানানো শুরু করি, এবং খুবই ফানি, একদম গ্রাম্য। কারণ হালককে তো সবাই হলিউডের সিনেমায় দেখছে, বাট গ্রামে এরকম ধান খেতে বা এরকম লুঙ্গি পরে কেউ দেখেনি। তো এইটা করে আমার ইউটিউবে লং ভিডিওতে সর্বোচ্চ ভিউ আমার ভিডিওতে হালকার সংসার নামে একটা ভিডিও আছে, 14 মিলিয়ন হয়তো হয়ে যাবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ। তো এই ফানি কন্টেন্ট করতে করতে মনে হলো যে না, এটা তো আমি মানুষের মানে আনন্দ দেওয়ার জন্য করছি, বাট এমন কিছু কন্টেন্ট বানাই যেটা আমার অ্যাচিভমেন্ট হবে, বা ভালো কিছু আমি আমার যে ক্রিয়েটিভ কাজগুলো আছে ওইগুলো আমি দেখাতে পারবো, ভালো একটা গল্প আছে বলতে পারবো। ওটার জন্য আমি মোটিভেশনাল বা অ্যাওয়ারনেস ভিডিওটাও বানাচ্ছি। ইভেন হরর স্টোরি নিয়ে কাজ করি, আমি হরর নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। 2D আমার ভূতের কার্টুনের চ্যানেল ছিল, এখন আমি রিয়েলিস্টিক হরর করছি। এরপরে করছি আপনার ইসলামিক কন্টেন্ট। চাইলেই যে কেউ ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে বিষয়টা এরকম না। তো আমি মানে বাংলা যে কোরআন শরীফটা আছে ওখান থেকে আয়াতগুলো নিয়ে, ওখান থেকে বিষয়বস্তুগুলো নিয়ে অনেক স্টাডি করে মানে কোরআনের আলোকে ইসলামিক কন্টেন্ট তৈরি করতেছি, এবং সেটা ডেসক্রিপশনে একদম আয়াত নম্বর সহ দেওয়া আছে। এবং এগুলো নিয়ে আমি এটা আসলে কোনো ব্যক্তি লাভের জন্য করছি না, মানে একটা আত্মতৃপ্তির জন্য করছি, যে ওই কন্টেন্টগুলো দেখে যদি কারো মানে কোনো ভালো ফিলিংস আসে বা ভালো হয়, ওইটাই হয়তো আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। এরপরে কাজ করছি মিউজিক নিয়ে। আমি তো মিউজিক করতাম এক সময়, 2011 পর থেকে মিউজিকটা ছেড়ে দিয়েছি। ওই সময় মানে আমি ছায়ানটে ছিলাম, ছায়ানটে ফোকে আমি ফার্স্ট হয়ে বের হয়েছি ওখান থেকে। তো আমার যখন গান করতে চাইতাম যে একটা গান রেকর্ড করবো, একটা কিছু করবো, তখন কম্পোজার বা ভালো কাউকে দিয়ে করানোর চিন্তা করতাম। এমন একটা বাজেট বলতো স্টুডেন্ট লাইফে আসলে ওটা মানে সার্ভাইভ করার মতো ছিল না, যে কারণে ওইগুলো করা হয়নি, আর গান থেকে আস্তে আস্তে সরে আসছি। তো এখন এআইটা আসার পরে মানে আমার কাছে মনে হয়েছে যে শিল্পীদের জন্য বা কম্পোজারদের জন্য অনেক ইভেন আমি এখন বর্তমানে যে লেভেলের এআই দিয়ে মিউজিক বানাচ্ছি, বা টোটালি আপনি লিরিক লিখে দিবেন, চাইলে সে টিউন করে গানটা গেয়ে দিবে। আবার এমন হতে পারে যে আপনি খালি গলায় গাইছেন, ও আপনার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা মিউজিক দিবে, রিভাইভ দিয়ে একদম স্টুডিও থেকে মাস্টারিং মিক্সারিং হয় ওভাবে আপনাকে রেডি করে দিবে। আচ্ছা, শিল্পীদের মধ্যে বা বিভিন্ন পেশাজীবীদের মধ্যে অনেকের মধ্যে এই ধারণাটা কাজ করে যে এআই যত ডেভেলপ হচ্ছে বা যত টুলস আসছে, যে বিশেষ করে যদি বলি আর্টিস্ট বা অনেক প্রফেশনালদের হচ্ছে আসলে এদের কাজগুলো সব এআইকে দিয়ে করানো পসিবল। আপনি যেহেতু বলছেন যে না, এটা আর্টিস্টদের জন্য আরও বেশি সম্ভাবনাময় আসলে
মানে ব্যাপারটা কি সাংঘর্ষিক না আসলে কোনটা সত্যি? না আসলে সাংঘর্ষিকও না, মানে এটা একটা ভুল ধারণা। আমি ধাপে ধাপে ভাঙিয়ে দিচ্ছি। যেমন এআইটা যখন ফার্স্ট আসে তখন অনেকেই নেগেটিভভাবে নেয়, আবার যখন মোটামুটি জানা শুরু করে সবাই বলে যে এবার বোধহয় ডিজাইনারদের চাকরি থাকবে না বা অনেকের চাকরি চলে যাবে। কিন্তু সেটা কিভাবে? এআই কি অটোমেটিকলি কাজ করবে? একটু বলছি যে যেটা হয় অনেকে বলে যে ওকে জাস্ট চ্যাট জিপিটির কথাই যদি বলি যে একটা টপিকস দিলে সুন্দর করে সেটা স্ক্রিপ্ট আকারে লিখে দিচ্ছে, ইভেন গানও লিখে দিচ্ছে, কবিতা লিখে দিচ্ছে। সো এই জায়গা থেকে যদি বলে যে একজন রাইটারের জায়গা থেকে বলে যে এই কাজটা তো এআই করছে, কিংবা একজন আর্টিস্টের জায়গা থেকে যদি বলে অ্যাক্টিং এর কাজটা সে করছে, সিঙ্গিং এর কাজটা করছে, কম্পোজিশনের কাজটা করছে। না, এটা একদমই ভুল ধারণা। কারণ আপনি চ্যাট জিপিটিকে ওকে যদি বলে দেন যে তুমি আমাকে একটা ভূতের গল্প দাও, ও কিন্তু ওর মতো যা মনে আসে গরুকে গাছে উঠাই দিবে। তো ওই গল্প দিয়ে তো আপনি আপনার মানে নিজস্ব কিছু হলো না। নিজস্ব কিছু থাকতে হলে যে আপনি একটা সিনপসিস দিতে হবে ওকে, যে আমার এইটা, তুমি এটাকে আমাকে গুছিয়ে লিখে দাও। ওইটুকু সাপোর্ট ওর থেকে নিতে পারবেন যে এটাকে আমার এই গল্পটা আমাকে 1 মিনিটের ভিডিওর জন্য রেডি করে দাও বা 2 মিনিট, এটুকু। কিন্তু ওকে যদি আপনি বলেন যে তুমি আমাকে গল্প দাও, তাহলে এটা খুবই রং কনসেপ্ট এবং এটা কখনোই ভালো কিছু হবে না। তাহলে সে আরো পঙ্গু হয়ে যাবে, কারণ সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঘুমায় ঘুমায় চ্যাট জিপিটিকে বলবে তুমি এবং ওইটা যখন সে করবে এটা ভালো কোনো আউটপুট হবে না আসলে। কারণ আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেই কাজটাকে, আমাদের যেমন কি হয় যে আমি একটা নাটক লিখবো, আমার টাইপ করতে বাংলা অত ভালো লাগে না, অনেক সময় লাগবে, আমি ওকে সিনপসিস দিয়ে দিলাম বা একদম ডিটেল দিয়ে দিলাম, এরপরে হয়তো বা আমাকে ওর স্ক্রিপ্ট আকারে জিনিসটা গুছিয়ে দিল। তার মানে কি আমার অ্যাসিস্ট্যান্টটা বা আমি যদি কাউকে দিয়ে টাইপ করাই যে কাজটা করতো সেই কাজটা সে আমাকে হেল্প করবে। দ্যাট মিনস হচ্ছে একজন পার্সনকে সে যেই প্রফেশনালি হোক তাকে যদি অনেক বেশি সে ট্রেন্ড আপ হয় এবং হচ্ছে কি বলবো যে তার কাজটা সম্পর্কে যদি প্রপারলি তার ধারণা থাকে, তাহলে এআই তার জন্য আরো বেশি হেল্পফুল। হ্যাঁ, এবং আপনি এখন বলতে পারেন যে তাহলে যে রাইটারের অ্যাসিস্ট্যান্টটা ছিল যে লিখতো, তার তো চাকরি চলে যাবে। তাহলে আসলে না, তাহলে যে লিখতো সে যদি এটা শিখে তাহলে তো কাজটা আরেকটু সহজ হবে, সে তখন একদিনে 2টা-3টা কাজ করতে পারবে, মানে প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ডিজাইন এমন না যে আমি মানে বলে দিলাম হয়ে গেল। আমি একজন ডিজাইনার, আমি যখন আমার কনসেপ্টটা, আমার কালার সেন্স, আমার লেখাটা কোন জায়গায় বসবে, এটা যদি আমি ওকে ডিরেকশন সুন্দর মতো দিই, তখনই সে আমাকে ওই ডিজাইনটা দিবে। তার মানে যে না জানে সে তো এটা পারবে না, এবং সে বললেই যে সুন্দর দিয়ে দিচ্ছে তা না। একের পর এক অনেক আপনার ইমেজ নষ্ট হয়, ক্রেডিট নষ্ট হয়। আমরা তো যারা ক্রেডিট কিনে কাজ করি, দেখা যায় একটা ভালো ভিডিও বানাতে গেলে আমাদের 30-40টা ভিডিও নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। 8 সেকেন্ড করে ডিউরেশনও দেয়, তো দেখা যায় হয়তো বা আগের ভিডিওর সাথে কস্টিউমটা ঠিক নেই বা পেজ ঠিক নেই বা এগুলো সব ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিক নেই বা সাউন্ড ঠিক নেই, এরকম বারবার করতে হয়। কিন্তু যে কাজ না জানে সে কিন্তু তফাৎটাও বুঝতে পারবে না। মার্কেট নষ্ট হবে, এটা একদমই ভুল ধারণা। যে মানে ভালো কাজ করবে এটাকে সাথে নিয়ে করলে সে আরও প্রফেশনালি, আরও স্কিল তার আরও বাড়বে। আর যে কাজ করে না সে এমনিতেও কোনো দিন কাজ করতে পারবে না, সে এমনিতেও পিছনেই পড়ে থাকবে। বরঞ্চ এআইটাকে পাশে নিয়ে আরও আমার মনে হয় যে স্কিলটাকে বাড়ানো। এটা আমি যেমন মোশন গ্রাফিক্সে আলহামদুলিল্লাহ আমার নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ মিলিয়ে 49টা টিভি চ্যানেলের ব্র্যান্ডিং করছি আলহামদুলিল্লাহ, তো অনেক। তখন এই সেক্টরটা আমি অনেক ভালো একটা অবস্থা নিয়েছি। এখন পাশাপাশি যদি আমি এআইটাকেও আরও টপ লেভেলে নিতে পারি তাহলে আলাদা একটা অ্যাচিভমেন্ট আমার। এটা তেমন না যে আমার জন্য সমস্যা হবে বা অন্য কারো চাকরির সমস্যা হবে, বরঞ্চ আমি আমার অফিসে আরও সুন্দর মতো প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, আরও কাজ অনেক সহজ শর্ট টাইমে দিতে পারবো। ইভেন এখন থাম্বনেলগুলো অটোমেটিকলি কিন্তু আমার এআই দিয়ে আমি করতে পারছি। এবং যেটা আমি অফিসেও চিন্তা করছি, যারা সারাদিন ধরে অনেক সময় নিয়ে থাম্বনেল করে, ওদেরকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ না, র্যান্ডম থাম্বনেল, ওগুলো আমরা এর মাধ্যমে করে ফেলতে পারবো। তখন কী হবে, আমার যে থাম্বনেল করতে 1 ঘন্টা লাগে ওইটা আমার 10 মিনিটে হয়ে যাবে। তার মানে কি 50 মিনিটের সময় বাঁচলো। তো এটা যখন আরও বেশি আমি সময় নিয়ে করবো, আরও ভালো করবো, আরও সময় কমবে, আরও কোয়ালিটি বাড়বে, তো এটা কখনোই খারাপ কিছু না। আবার একটা শ্রেণী ছিল যে বলতো যে এআই কন্টেন্টে তো মনিটাইজ দিবে না, এগুলো হবে না। এটাও একটা ভুল ধারণা ছিল, কারণ তারা এটা বুঝে না যে ইলন মাস্ক বা গুগল কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে এইটা করতে, তারা ফিল্ড থেকে আর্ন করার জন্যই। এবং তারা পলিসি তৈরি করে দিবে যে কীভাবে কাজ করবা, কীভাবে তুমি আর্ন করবা, আমারও লাভ হবে। তো ওইটাও এক টাইপের নেগেটিভ মানুষ তারা মার্কেটে এটা ছড়াচ্ছিল। কিন্তু আসলে আমার মনে হয় যে এআইটা শেখা মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে তাই না, এআইটা জানা থাকলে সবার জন্য উপকার হবে এবং সামাজিক অনেক ধরনের মানে প্রতিবন্ধকতার থেকে বাঁচবে এই জানলে।
আচ্ছা, সামাজিক প্রতিবন্ধকতার জায়গাটায় পরে আসছি, তার আগে একটু বলেন যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, বিশেষ করে যদি ভিডিওর ক্ষেত্রে বলি, 1 মিনিট বা 1.5 মিনিটের একটা ভিডিও বানাতে গেলে আপনাকে আসলে কয়টা ক্রেডিট প্রয়োজন হয় বা কি করতে হয়? ক্রেডিটটা এখানে মূল ইস্যু ধরবো না, কারণ এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে। শুরুর দিকে আমরা যখন করতাম ভালো টাকা যেত ক্রেডিট, কিন্তু এখন মোটামুটি গুগল ফ্লো কিনলে 500 টাকা দিয়ে অনেকে সেল করছে, অনেক এজেন্সি আছে। এটা অনেকে, যেমন যারা না জানে টোটাল, তারা সাহস পায় না যে জিমেল দিয়ে কিনবো আবার যদি হ্যাক হয় কিছু, বাট এগুলো কিছু এজেন্সি আছে 500 টাকার ক্রেডিট কিনলে মানে 45,000 ক্রেডিট পাবেন, এবং সেটা আমি 6টা ক্যাটাগরিতে কাজ করে আমি সেই ক্রেডিট শেষ করতে পারি না। আচ্ছা, এটা কি 1 মাসে নাকি? 1 মাসে। আচ্ছা, বাট 1 মাসে শেষ করতে পারি না আমি, কারণ দেখা যায় 20 ক্রেডিট করে লাগে। তো 20 ক্রেডিট আপনি কতগুলো ভিডিও বানাবেন, কত কন্টেন্ট বানাবেন? তো ক্রেডিটটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনি কি করতে চান সেটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার একটু আসি সামাজিক প্রতিবন্ধকতার কথা আপনি বলছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি যে সেলিব্রিটিস কিংবা পলিটিক্যাল পার্সন যারা আছেন তাদের বা কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন এভার কেয়ার হসপিটালে ওনার ছেলে জনাব তারেক রহমান, ওনার স্ত্রী, মানে এরকম এআই দিয়ে মেক করা একটা ছবি, বা আমাদের সেলিব্রিটিসদেরকে বিভিন্নভাবে আসলে এআই দিয়ে ছবি বানিয়ে হচ্ছে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলে। এটা নিয়ে কি বলবেন? আমার কিন্তু মূল ভাবনাটা, আমি যে বললাম, যত ডিপলি আমি কাজ করছি তত আমি আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আমি বলবো, একটু হুজুগে চলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এত পাওয়ারফুল একটা টুলস। আমি যখন কাউকে এই নিয়ে উদাহরণ দিই, তখন আমি বলি যে এটা একটা ধারালো ছুরির মতো। যেমন ছুরি দিয়ে মানুষ ফল কাটে, সবজি কাটে, আবার সেই ছুরিটাই একটা খারাপ মানুষের কাছে থাকলে সে হয়তো এটা নিয়ে অন্য কিছু কাটবে। তো পাওয়ারফুল টুলসটা যদি একজন ভালো মানুষের হাতে থাকে, ক্রিয়েটিভ মানুষের হাতে থাকে, অবশ্যই ভালো কাজ বেরোবে। যে কাজগুলো আপনি দেখছেন সেটা পড়ে গেছে খারাপ মানুষের হাতে, এবং এটা নতুন একটা টুলস, যে কারণে আমাদের দেশের সংবিধানে এখন পর্যন্ত ওরকম কোনো নীতিমালা হয়নি। আর ওই বিষয়টা নিয়ে আমি গত 6টা মাস ধরে কাজ করছি, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়াই না শুধু, পাশাপাশি এই জিনিসটা কিভাবে একটা মানে গুড ইউজার তৈরি হবে বাংলাদেশে। কারণ ব্যাড ইউজার হলে ওইটার ফল আমার পরিবার পর্যন্ত পেয়ে যেতে পারে। আর আরেকজনেরটা দেখছি হয়তো বা একদিন আমার পরিবারের কেউ ইমেজ ব্যবহার করে খারাপ ভিডিও বানাবে বা কিছু, বাট যখন একটা নীতিমালার মধ্যে আনা হবে, যখন একটা আইনের আওতায় আনা হবে, তখনই একমাত্র ঠিক হবে। এখন মানুষ ভাইরালের নেশায় যা পারছে তাই করছে। বাট এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি। আমি গত যতগুলো পত্রিকায় সম্পাদকীয় কলামে আমি লিখেছি, আমার ওই একটাই কথা, যে একটা আইন প্রণয়ন করতে হবে, একটা রুলস জারি করতে হবে যে এই কন্টেন্টে কতটুকু কাজ করা যাবে, কতটুকু করা যাবে না, বা কারো ফেস নিয়ে কাজ করতে গেলে তার অনুমতি নিতে হবে, বা অনুমতি না নিলে কতটুকু অন্যায় হতে পারে, এরা শাস্তি কতটুকু হতে পারে, বা যারা ভাইরাল কন্টেন্ট বানানো শেখান সেটার ক্ষেত্রেও আমি বলবো যে শিক্ষা পেশাটা একটু, যদি আমি ইউটিউবে টিউটোরিয়ালও শিখে থাকি, সেটা কাউকে শিক্ষা দিচ্ছি, তো সাথে একটু যদি নৈতিক শিক্ষা দেওয়া হয় যে তোমরা এটা খারাপ কাজে লাগিও না। তো এইটাও আমার একটা ওপিনিয়ন, যে আমি বলবো যে একটা মিনিমাম নৈতিক শিক্ষা দেওয়া, কারণ যেহেতু এটা পাওয়ারফুল টুলস, চাইলেই দুষ্টামি করে অনেকে অনেক ধরনের করতে পারে, কিন্তু সেই দুষ্টামির ফল যে পরিবেশের উপর কতখানি মানে প্রভাব ফেলতে পারে, এটা অনেকে হয়তো মানে বুঝতে পারে না, বা এই মুহূর্তে বুঝছেন না। আমি কিন্তু আগামী 5 বছর পরের চিন্তাটা করে কিন্তু আমার গত ওই লেখাগুলো বা এখনকার আমার চিন্তা ভাবনাগুলো, যে এটাকে একটা লাগামটা ধরতে হবে, সোজা কথা। মানে যেমন আমি যদি বলি যে লাস্ট কিছুদিন আগে যে সত্যপ্রবাহটা ছিল, বাংলাদেশে ঢাকারই তাপমাত্রা ছিল প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো নেমে গিয়েছিল। তখন অনেকেই হচ্ছে এআই বা টুলস ইউজ করে হচ্ছে দেখা যাচ্ছে যে ছবি মেক করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তুষার পড়ছে, বরফের দলা পড়ছে বাড়ির উপর। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মটা এখন একেবারে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বয়স বা শ্রেণী পেশা সবাই ব্যবহার করে, সো যারা আসলে বা আমাদের মা বাবা যারা আছেন, ওনারা তো এই জিনিসটা বুঝেন না, ওনারা ধরে নিচ্ছেন যে এটাই সত্যি মনে হয়। তো সেই কারণে আসলে একটা নীতিমালা এবং একটা আইনের আওতায় তো অবশ্যই আনা প্রয়োজন। আচ্ছা, আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনি আসলে ক্যারেক্টারটা কিভাবে করেন, বা যেহেতু ওকে তো একটা ফেস দিতে হয়, সেক্ষেত্রে আপনি কোন ক্যারেক্টারটাকে ব্যবহার করেন? ক্যারেক্টার বলতে মানে এআই কে হচ্ছে কোন একটা ক্যারেক্টার তৈরি করতে গেলে তো একটা ফেস ওকে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা যদি হয় কোনো, যে আমার নির্দিষ্ট একটা গল্প আছে, যে এই গল্পে একটা নারী চরিত্র আছে, তখন সেই নারীটাকে আমি গল্পের মধ্যে কিভাবে দেখেছি, কী রূপে দেখি, তার চুল কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন, সে শাড়ি পরা থাকবে না সালোয়ার কামিজ পরা থাকবে, সেই বর্ণনাটা যদি বের করা হয়। আর যদি আমি চাচ্ছি যে না,
অমুকে হবে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, তখন তাকে অ্যাড করে দিতে হয়। যেমন আমি রিসেন্ট নিজে আসছি কী কারণে, ওই যে বললাম যে আমার হাল্ক ক্যারেক্টারটা খুব খারাপ হয়ে গেছে অলরেডি, কারণ যে খারাপ কন্টেন্ট বানাচ্ছে তার কারণে মানুষ আমাকেও খারাপ বলবে, এই হাল্ক নিয়ে তো প্রান্ত কাজ করে। বাট আমার গল্প তো ওরকম না, এই কারণে আমার গল্পকে আরও আলাদা করার জন্য আমি নিজে এখন হাল্কের সাথে অভিনয় করছি। তো তখন কী হচ্ছে, আমার ছবিটা দিয়ে দিতে হচ্ছে যাতে হাল্কের সাথে আমি মানে ইমেজগুলো জেনারেট করতে পারি, দেন ওটাকে ভিডিওতে কনভার্ট করি। আর অন্যান্য সব কন্টেন্টই ওরকম, যে আমার বর্ণনাটা দিতে হবে যে আমি কি চাই। আমি যদি কোনো একটা ব্যক্তি চাই যে আমি গল্পটা একটা বয়স্ক মানুষ নিয়ে, তাহলে আমার বয়স্ক মানুষটার বর্ণনা দিতে হবে, তার পরনে কী থাকবে, তার চটি জুতা থাকবে নাকি শু পরা থাকবে, লুঙ্গি পরা থাকবে না পাঞ্জাবি পরা থাকবে, ডিটেল বর্ণনা দিয়ে ওটাকে তৈরি করতে হবে। এবং আগে ইমেজগুলো আমি দেখে নিব যে আমার গল্পের সাথে মিল খাচ্ছে কিনা, না হলে আমি আবার চেঞ্জ করি যে না আমার এটা না এটা দাও, এরকম এরকম দাও। এরপরে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে লং ভিডিও বানাতে গেলে কনসিস্টেন্সিটা, যে পরবর্তী সিনগুলোতে আমার সেম ক্যারেক্টারটা আছে কিনা। তো ওইটা নিয়ে একটা চ্যালেঞ্জিং থাকে, ওইটা নিয়ে আমি কাজ করছি এখন। ওটা নিয়ে আমি খোঁজ ডেভেলপ করলাম যে প্রপারলি কিছু মানুষ শিখুক, মানে ভাইরাল না হলে ভাইরাল জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এইটা শেখা কিন্তু খুব সহজ, মোবাইলে অনেক অ্যাপস চলে আসে, আপনি ইনস্টল করে আপনি যা কিছু বানাইতে পারবেন। কিন্তু ওইটা আসলে একজন মানে একজন ক্রিয়েটর হতে চাইলে ওটা আসলে ক্রিয়েশন না। কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার ভিতরে কনসেপ্ট থাকতে হবে, একটা পজিটিভ ইয়া থাকতে হবে, একটা মেসেজ দিতে হবে, একটা স্টোরি টেলিং ব্যাপার থাকতে হবে, মানে লং ভিডিও বানানোর তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর যদি বানাতে পারেন। শুধু একটা রিল বানাইলেন, একটা কিছু বরফ পড়তেছে, আপনি ভূমিকম্পের সময় বিল্ডিং নাড়াচাড়া করে মানুষকে আতঙ্কিত করলেন, ইটস ক্রাইম। আমার একটা বন্ধু আছে সাংবাদিক, একটা বন্ধু আছে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তো এই দুজন তো একেবারে ক্রিয়েটিভ সেক্টরের বাইরে। তো আমি ওদেরকে আগে শিখিয়েছি যে ওরা অ্যাকসেপ্ট করতে পারে কিনা, ওরা রিসিভ করতে পারে কিনা, আমি যে প্রসেসে শিখাবো ওরা করতে পারে কিনা। তো অলরেডি আলহামদুলিল্লাহ ওরা নিজেরা কন্টেন্ট ফুল বানাচ্ছে। তার মানে পেশা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ভিতরে চিন্তাটা, আর চিন্তার আর কমেন্টসটা একসাথে কাজ করানো। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু ক্রিয়েটিভ জিনিস থাকে, জাস্ট ওইটাকে একটা রূপ দেয়া। ওই যে ডিটারমাইন্ড হতে হবে যে আমি কি করতে চাই। আমার মানে গা ভাষায় দেওয়া যাবে না যে একটা এটা দেখলাম আমি একটা ভাইরাল ভিডিও বানাই, মানে ভাইরাল জিনিস থেকে টোটালি বের হয়ে আসতে হবে। কারণ এআইতে চাইলে আপনি ভাইরাল বানাই ফেলতে পারেন, তাই না? আপনি যে কাউকে যা বানাই ফেলতে পারেন। আপনি চাইলে একটা কুকুরের মধ্যে কারো ফেস বসাই দিয়ে তাকে মানহানি করতে পারেন, কিন্তু সেটা তো ক্রাইম, সেটা তো ঠিক না। তো এই জন্য ভাইরাল জিনিস থেকে বের হয়ে আসতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, যে কাজের ভ্যালু আছে, যে কাজে সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে। এটা একটা ভালো জিনিস, ভালো পাওয়ারফুল টুলস। তাই আমার একটাই সবসময় কথা যে ভালো কাজে লাগাতে হবে। আচ্ছা, আপনি তো যেহেতু নিজে এখন হচ্ছে অনেককেই শেখাচ্ছেন, কোর্স চালু করেছেন, তো এই শেখাতে গিয়ে বা কোর্স চালু করতে গিয়ে বা এতদিন ধরে আপনি কাজ করছেন এআই নিয়ে, সরকারের কি সহযোগিতা চাচ্ছেন আপনি, বা সরকারের আরও আসলে কোন ধরনের সহযোগিতা পেলে এআইটাকে হচ্ছে আমরা প্রপারলি ব্যবহার করতে পারবো? আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী, যেমন যে কোনো মিডিয়া যে কোনো হতে পারে, যেমন শিল্পকলা একাডেমি আছে, কিংবা এরকম ধরনের কোনো মাধ্যমে যদি সারা বাংলাদেশ সব জায়গায় শিল্পকলা একাডেমিটা আছে, ওটার মাধ্যমে যদি সার্বিকভাবে একটা এআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, যেখানে ফ্রি ওপেন ট্রেনিং, কোনো মাঠের মধ্যে প্রজেক্টরও দেখানো হচ্ছে, অনেক অনেক মানুষ আসবে এবং এআই দিয়ে কী কী কাজ করা যায় এবং খারাপ কাজগুলো কি করা যায় সেগুলো ট্রেনিং করে গার্জিয়ান লেভেল পর্যন্ত অ্যাওয়ারনেস তৈরি করা। তখন কী হবে, মানুষ ওই ফাজলামোগুলো দেখে আর ভয় পাবে না, বা কেউ খারাপ কাজটা করতে পারবে না, কাউকে আতঙ্কিত করতে পারবে না, কাউকে ব্ল্যাকমেল করতে পারবে না। হয়তো একটা ছবি দেখিয়ে কাউকে ব্ল্যাকমেল করতে পারে, সেটা করতে পারবে না। তখন কী হবে, সে ছবিটা দেখে বুঝে যাবে যে না এটা তো ইয়া না, বা সে চিন্তা করবে, গবেষণা করবে, বা ওইটা বের করার চেষ্টা করবে যেটা ছিল কীভাবে। কিন্তু কেউ যদি টোটালি না জানে, আমি বলবো যারা ফেসবুক বা ইউটিউবে খুব অ্যাভেলেবেল তারাই একমাত্র বুঝে যেটা এআই, বা হয়তো কর্নায় লেখা থাকে এআই ইনফো, ওটা যারা অ্যাক্টিভ করে দেয়, অনেকেই অ্যাক্টিভ করে দেয় না এআই ইনফোটা, যে কারণে অনেকেই রিয়েল মনে করে। কিন্তু যে ট্রেনিংটা পাবে মিনিমাম লেভেলে সে কিন্তু জানবে। তো আমার মনে হয় সরকারের এত একটা পাওয়ারফুল টুলস, এটা নিয়ে বিপদ খুব বড় রকম হওয়ার আগেই উচিত একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা, এবং সেইটাই আমি সহযোগিতা চাচ্ছি সরকারের কাছে, যে সারা বাংলাদেশব্যাপী একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। সেটা যে আমার দিতে হবে তা না, বাট আমি চাই এই টুলসটাকে প্রপারভাবে ব্যবহার করুক মানুষ জানুক এবং ক্রিয়েটিভ কাজে লাগাক, যার যার ব্যক্তিগত কাজে লাগাক, নিজের কাজটাকে আরও সহজ করার জন্য, কিন্তু খারাপ কাজে কেউ না লাগাক। কারণ আমরা দৃষ্টান্ত হইতে চাই না বহির্বিশ্বে যে এআইটা নিয়ে তো বাংলাদেশে খুব সুন্দর খারাপ কাজ করে।
আমরা ভালো কাজ করে উদাহরণ সৃষ্টি হতে করতে চাই। চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এআই নিয়ে এত বিস্তারিত আলোচনা করবার জন্য। আপনাকে ধন্যবাদ। এআইকে আমরা মিস ইউজ না করে প্রপারলি ইউজ করি, আমাদের প্রোডাক্টিভিটি আরও বৃদ্ধি করি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি দ্য কনভারসেশন উইথ থেকে আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।